পর্ব 15, ত্রয়োদশ শতক। বজ্রযোগিনী, বিক্রমণিপুর, বঙ্গদেশ। চাকলোচাবার খঞ্জনা সুন্দরী। নিথর নীল জলের অতল থেকে ধীরে ধীরে চাকলোচাবা যেন ভেসে উঠতে লাগলেন। স্পন্দনহীন এই আচ্ছন্নতার ওপারে কি আছে তা এখনও দৃশ্যমান নয়। আরও একটু পরে কেবল আমি এই অস্ফুট আভাস, তারপর স্মৃতি, সংস্কার ও ধারণার মৃদু কম্পন, তারও পর বস্তুবিশ্বের ছায়া অনিয়ত আকারে ভাসমান। সেই নিরবয়ব চিন্তাগুলি ঘনীভূত হয়ে বহির্জগৎ, কত মতো আকার, কত বর্ণ, কত রূপ, কত সংজ্ঞা। কিয়ৎকাল পর মনে হলো তিনি যেন অস্পষ্ট কোনো পৃথিবীর ভিতর জেগে উঠছেন। তারপর চাকলোচাবার আর চিনতে অসুবিধা হলো না। সেই অতিথিশালার কক্ষ, সেই শয্যা, কক্ষের একপার্শ্বে উন্মুক্ত পুঁথির পৃষ্ঠা। কিন্তু এখানে তিনি কি রূপে এলেন? কোথায় যেন তিনি গিয়েছিলেন? সেই দ্বীপ নির্বাণের পর কক্ষ হতে অলিন্দে নিষ্ক্রান্ত হয়েছিলেন। কে এক দীপহস্তা নারী তাকে আলোক ইঙ্গিতে ডাকল। তারপর কত মাঠ, কত বন, কত পথ, সেই রহস্যময়ী স্বয়ং বিদা তমসানী গূঢ় পন্থায় তাকে নিয়ে গেলেন চন্দ্রবংশীয় রাজপ্রাসাদের ভগ্নাবশেষ নাস্তিক পণ্ডিতের ভিটার সমীপে। টিলার উপর সেই রহস্যময় রাজপথে অশ্বারোহণে যাত্রা, অশ্বের রেশা, উল্লম্ফন। অজানিত কোন এক দেশে সেই তান্ত্রিক চক্র, চক্রেশ্বর, অদ্বয় বজ্র, চন্দ্রগর্ভ, কুন্তলা, তারপর সেই ব্যাধিত গহ্বর গিরিখাতে কুন্তলার আত্মবিসর্জন। হাহাকার শব্দে বিলীয়মান পরিবর্তিত দৃশ্যপট। অক্ষর নির্মিত নিসর্গ, বৃক্ষরাজি, বনবীথি, গ্রীবা ফেরানো মাত্র সুদূর ভবিষ্যের কোন এক উন্মার্গগামী লেখক। তারপর সেই শীত সমুদ্রের উত্তাল সর্বগ্রাসী তরঙ্গভঙ্গ। তারপর আর কিছু মনে নেই। সকলই প্রশ্ন। আর এই গৃহকোণ সত্য, বাস্তব? কই, সেই স্বপ্ন দর্শনের সমকালে তো স্বপ্নকে স্বপ্ন বলে মনে হচ্ছিল না, সম্পূর্ণ বাস্তব, জীবন্ত বাস্তব রূপেই অনুভব হচ্ছিল। তাহলে এখন যে অতিথিশালার এই কক্ষকে নিতান্ত বাস্তব মনে হচ্ছে, কি নিশ্চয়তা আছে যে এও কোনো স্বপ্ন নয়? এই কক্ষ, এই পুঁথি, ওই পুস্তকাধার, কক্ষের ওই ভিত্তিগাত্র স্বপ্নের ন্যায় হয়তো এখনই সব বিলীন হয়ে যাবে এক মুহূর্তে, শুধু এক লহমায়। বাহিরে একটি বায়ুস কর্কশ্বরে দিনারম্ভ ঘোষণা করা মাত্রই এই চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। মনে হলো প্রভাত এসেছে। রাত্রির সেই অনুভূতি, সে স্বপ্নই হোক আর সত্যই হোক, তাকে প্রাসাদ সংলগ্ন তরাগে ধৌত করে। এই বিবশ দেহমনকে প্রক্ষালন করে না নিতে পারলে জীবনোপন্যাসের আগামী অধ্যায় যে তাঁর আর প্রবেশ করা হবে না। সুতরাং স্নান, বুদ্ধবন্দনা প্রভৃতি ভিক্ষুজনচিত নিত্যকর্মের পর মধ্যাহ্নে উপেন্দ্র আনিত আহার্য গ্রহণান্তে চাকলোচাবা কক্ষের এক কোণে বসে অতীশের পুঁথিটি সক্রোরে ধারণ করে পাঠ করছিলেন। দিবানিদ্রা ভিক্ষুর পক্ষে বিহিত নয়, তবু শ্রান্তিজনিত তন্দ্রা কি ভিক্ষু, কি উপাসক, কি সন্ন্যাসী, কি গৃহস্থ কাউকেই নিষ্কৃতি দেয় না। পুঁথির পৃষ্ঠা চক্ষুর সমীপে আনয়ন করা সত্ত্বেও সুপ্তির আবেশ নেত্রপল্লবে বারংবার নেমে আসছে দেখে লোচাবা তার দেহকাণ্ড তির্যক ভঙ্গিমায় ন্যস্ত করে বসলেন। সেই ঘুম যখন ভাঙল, সচমকে উত্থিত চাকলোচাবা দেখলেন বেলা পড়ে আসছে। গবাক্ষ পথে দৃশ্যমান আম্রপল্লবের উপর দিনান্তের রৌদ্র বিদায় নিচ্ছে। বাতায়নে দৃষ্টি স্থির রেখে তিনি পর্যঙ্কের উপর এসে বসলেন।
জ্যৈষ্ঠের মন্থর মধ্যাহ্ন ও বিলীয়মান অপরাহ্নের ভিতর কোনো অতিবিভাজন থাকে না। বনস্পতির নিম্নে শুষ্কপত্রের রাশি দাবদাহে তৃণসমূহ তাম্রবর্ণ ধারণ করেছে। ধুলায় ধুলায় আবিল মৃত্তিকার ভিতর আম্র মুকুলের স্বর্ণরেণু মিশ্রিত হয়ে আছে। পত্রান্তরালে নিহিত কোনো অজ্ঞাত পরিচয় পক্ষী উদাস কুজনে এ নিঃশব্দ অপরাহ্নের শূন্যতাকে পূর্ণ করবার ক্লান্ত প্রয়াস করে চলেছে। কি একটি ধূসর পক্ষ আরক্ত শিরদেশ বিহঙ্গম অর্জুন বৃক্ষের উপর সুধারো চঞ্চুচালনা করে নির্রচনায় ব্যাপৃত। পক্ষীটির চঞ্চুর অবঘাতে বৃক্ষের কাষ্ঠল কাণ্ডে নির্দিষ্ট কাল ব্যবধানে শব্দ উঠছে। সমস্ত অপরাহ্নটি সেই সূত্রধর পক্ষীর চঞ্চু শব্দে শব্দায়মান। কতগুলি হরিদ্রাবর্ণের প্রজাপতি রক্তিম পুষ্প স্তবকের উপর উপবেশনে ইচ্ছুক ছিল, কিন্তু সহসা শাখা হতে শাখান্তরে একটি কলন্দকের চকিত উল্লম্ফন শব্দে সাতিশয় বিরক্ত বোধ হওয়াতে বোধহয় তারা অন্য কোনো কাননের সন্ধানে গেল। এইসব পক্ষী পতঙ্গ প্রাণী এ সকলেই তিব্বতদেশীয় চাকলোচাবার চক্ষে অভিনব। যেমন এই যে বঙ্গদেশে কলন্দকের গাত্রের উপর শ্বেত ধূসর রেখা অঙ্কিত থাকে, তিব্বতেও কলন্দক আছে, কিন্তু তার গাত্রে শ্বেত রেখা নাই। এই জাতীয় অসংলগ্ন চিন্তায় চাকলোচাবা সামান্য অন্যমনস্ক হয়েছিলেন। সহসা উদ্যানে শুষ্ক পত্রের উপর কার যেন পদশব্দে তিনি কৃতাবধান হলেন। চাক দেখলেন কি এক অবগুণ্ঠিতা কুলবালা উদ্যান অতিক্রম করে নিকটস্থ তরাগের অভিমুখে চলেছেন। সেদিক হতে দৃষ্টি সরিয়ে নিতে যাবেন, এমন সময় সেই গজগামিনী নারী অবগুণ্ঠন ঈষৎ অপসারিত করে গ্রীবা ফিরিয়ে তার দিকে তাকালেন। এ যে গৃহস্বামিনী স্বয়ংবিদা, এমন একাকিনী পুষ্করিণী অভিমুখে এই শান্ত অপরাহ্নে চলেছেন। সাধারণত এই সম্ভ্রান্ত বংশীয়া অন্তঃপুরিকাগণ সখী সমভিব্যাহারে তরাগে গমন করেন। ইনি কি সর্বথাই ব্যতিক্রমী? সেই নীল সরসের ন্যায় আয়ত চক্ষু চাগের দিকে অপলক তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত ওইরূপে অতিবাহিত হলো। তারপরে সেই রহস্যময়ী রমণী নেত্রতারা চক্ষুর এক প্রান্ত হতে অন্য প্রান্তে চকিতে বিদ্যুৎ কষার ন্যায় সঞ্চালিত করে গূঢ় ইঙ্গিতে চাকলোচাবাকে দীর্ঘিকা অভিমুখে আহ্বান করলেন। শিহরিত গাত্র চাক স্থির করতে পারলেন না এখন তার কি করা উচিত। তিনি রমণীর দ্বারা আহত হয়ে একান্ত স্থানে গমন করাও অনুচিত। অথচ গত রাত্রিতে সে কি স্বপ্ন নাকি জাগ্রত নাকি জাগর স্বপ্নে এবং বিধ নিষেধের কথা তার মনে ছিল না। রহস্য সমাধানের উদগ্র আগ্রহ ছিল। তদুপরি দীপহস্তা স্বয়ংবিদার অলঙ্ঘ আদেশ অমান্য করার শক্তি তার ছিল না। রহস্যময়ীকে অনুসরণ করে তিনি অবশ্য লাভবানই হয়েছেন। আচার্য দীপঙ্কর শ্রীর অজানিত পূর্বজীবনের কথা কথঞ্চিত পরিজ্ঞাত হয়েছে, কিন্তু আজ এই অপরাহ্নে আবার লোচাবার মনের একাংশ তাকে নিষেধ করল, যেও না। অন্যাংশ বলল, গেলেই বা? এই রমণীর জ্ঞানের আকর উপরন্তু প্রীতিপূর্ণ, তার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। মনের আরেক তৃতীয় নির্বিকার অংশ গম্ভীর অথচ উদাসীন স্বরে যেন বলল, না, যেতে হয় না, যাও, ক্ষতি তোমারই। যে উদ্দেশ্যে ভারতে আগমন, রমণীকে অনুসরণ না করলে তা সিদ্ধ হবে না। অনন্যপায় চাকলোচাবা স্বয়ংবিদার ইঙ্গিত অনুসরণ করাই ঠিক হবে, এইরূপ কৃতনিশ্চয় হলেন। কানন অতিক্রম করে তরাগের সমীপবর্তী হয়ে চাকলোচাবা কিন্তু বিস্ময় বোধ করলেন। সোপানে কেউ নাই, পুষ্করিণী জনশূন্য, সমস্ত নিস্তব্ধ। একটি বেতসকুঞ্জের প্রসারিত শাখা জলাশয়ের উপর আনমিত।
সেই শাখার উপর বসে একটি খঞ্জন পক্ষী জল ছিটিয়ে স্নান করছে। জলতল সেই বিহঙ্গের পক্ষ চালনায় মৃদুমন্দ কম্পমান, আর কোথাও কিছু নাই। চাকলো চাবার মনের একাংশ নিরাশ হয়ে পড়ল, অন্য অংশ বলল, ভালোই হয়েছে, এ রহস্যময়ীর কুহক মদিরা হতে রক্ষা পেয়েছ। আর মনের সেই তৃতীয় নিরপেক্ষ উদাসীন অংশ বলল, মূর্খ, দৃষ্টি উন্মুক্ত করো, বস্তু ও বিশ্বের মর্মে প্রবেশ করার সামর্থ্য অর্জন করো। এত অল্প অধিকার সম্পন্ন হয়ে তুমি যুবজে দীপঙ্করের জীবন রহস্য উন্মোচন করবে? মনের এই নানা রকম কণ্ঠস্বরে বিরক্ত বিভ্রান্ত চাকলো চাবা পুষ্করিণীর দিক হতে ফিরে অতিথিশালায় চলে আসতে উদ্যত হতেই এক ঝঙ্কারময় সুস্বর পশ্চাৎ দিক হতে রনিত হয়ে চাককে চমকিত করে দিল। সেই অতলস্পর্শী গিরিখাতে কুন্তলা তো বিলীন হয়ে গেল, কিন্তু চন্দ্রগর্ভের কি হলো? চাক ফিরে দাঁড়ালেন, দেখলেন কম্পিত জলতল ভেঙে স্বয়ং বিদা ধীরে ধীরে উঠে আসছেন। তার কেশভার চূড়াকৃত, বসনার্দ্র, কপলের উপর আশ্লিষ্ট কুন্তলে জলবিন্দু বেপথুমান। শুধু সেই খঞ্জন পক্ষীটিকে চাকলো চাবা কোথাও আর দেখতে পেলেন না। কি আশ্চর্য! এই রমণী কি দীর্ঘিকার জলরাশির নিম্নে এতক্ষণ কুম্ভক করেছিলেন নাকি? বিস্ময়ের ঘোর অপসারিত করে চাকলো চাবা বললেন, হ্যাঁ, সে প্রশ্ন আমারও, কিন্তু ততোধিক প্রশ্ন আমাকে অশ্বপৃষ্ঠে স্থাপন করে রহস্যময়ী বজ্র ডাকিনী স্বয়ং বিদায় বা কোথায় গেলেন? রমণী কৌতুক হাস্যে পরিপ্লুত স্বরে বললেন, কেন, তিব্বতীয় শ্রমণ কি আর অশ্বপৃষ্ঠ হতে অবতরণ করতে জানেন না? তিনি কি শিশু না নাবালক যে তাকে অশ্বাবতরণ শিক্ষা দিতে হবে? চাকলো চাবা দেখলেন স্বয়ং বিদা ক্রমশ তার সমীপস্থ হচ্ছেন। একে এই নির্জন স্থান, তদুপরি প্রগল্ভা নারী, সেই নারী আবার সিক্ত বসনা সুন্দরী। একই বিপদ! চাকলো চাবা নিতান্ত সংকুচিত বোধ করছিলেন। স্বয়ং বিদা এবার আরও নিকটে সরে এসে অতি ঘনিষ্ঠ ভঙ্গিতে লোচাবার স্কন্ধের উপর তার লীলায়িত দক্ষিণ বাহু ন্যস্ত করে বিদ্রুপের স্বরে বললেন, কি হলো? লামা শ্রামণ্য দেখি কাজপাত্রের মতো ভঙ্গুর। রমণীর ললিত স্পর্শেও শতধাপি ভগ্ন হয়ে পড়ে এমনই সূক্ষ্ম ব্রহ্মচর্য। তাহলে বাপু, তুমি সেই আর্য দীপঙ্করের সত্য সন্ধানের উপযুক্ত নও। সে তো এতাদৃশ পেলব ছিল না। অগ্নিবলয়ে দগ্ধ হয়ে সে অটুট হীরক হয়েছিল। যাই হোক, অপেক্ষা করো, সমৃত বেশ হয়ে আসি। অধৈর্য না হয়ে স্তনন্ধয় শিশুর ন্যায় এই মর্মর সোপানো শ্রেণীর উপর বসে অপেক্ষা করো দেখি। খঞ্জনা সুন্দরীর প্রসাধনে আবার সামান্য সময় লাগে। তীরস্থ বেতশবনের ভিতর সম্ভবত শুষ্ক বস্ত্রাদি পূর্বাহ্নেই রক্ষিত ছিল। রমণী সেই বনান্ধকারে অন্তর্হিতা হলেন। কিয়ৎকাল এই রূপে গত হল। সহসা নূপুরের সিঞ্জন শব্দে চমকিত চাকলো চাবা মুখ তুলে দেখলেন, এ কি অপরূপ মূর্তি! ভ্রমরের মতো নীলাভ মেঘডুমুর শাটিকা, যার অভ্যন্তর ভাগ হতে রক্তবর্ণ অন্তরীয় আভাসিত, শ্বেত রাজহংসের পক্ষের মতো দৃঢ় পিনন্ধ, শুভ্র কঞ্চুলিকা, সুনীল উত্তরী পিনোন্নত বক্ষদেশকে আবৃত করে স্কন্ধের উপর বিলম্বিত ও দীর্ঘিকার মন্দ বাতাসে উড্ডীন। আর্দ্র ও সুকুঞ্চিত কেশরাশি অগুরু গন্ধে সুরভিত। সযত্নে কাঁকই দিয়ে বিনানো সে কেশভার দুই বেনির আকারে সুচারু রূপে গাঁথা। ক্ষুদ্র একটি বকুলমালা যেন তৃতীয় একটি বেনি রচনা করেছে। এই তিন বেনির সমাহারে সৌন্দর্যের ত্রিবেণী তীর্থ পট্টজাত ফিতা দ্বারা গ্রন্থিত। তদুপরি স্বর্ণীল সুসূক্ষ্ম তার দ্বারা কুন্তল রাশি সুবেষ্টিত।
চূর্ণ অলকাবলী হৈমক কপালের উপর ক্রীড়া চঞ্চলা কিশোরীর ন্যায় আছড়ে পড়েছে। ভালে সিন্দুর কুঙ্কুম অপরাহ্নের সূর্যের মতো শান্ত। সেই রবিকরৎ ছায়া সীমান্তের উপর পতিত হয়ে যেন ঘন বনভূমির মধ্যভাগে প্রসারিত শীর্ণ পন্থা সৃজিত। নেত্রোদয় আয়ত হওয়াতে গম্ভীর ভাবপূর্ণ, অথচ নেত্রতারা চঞ্চলা শিশুহারিণীর ন্যায় হওয়াতে স্নেহাকর্ষী সুকুমার। ভ্রুযুগ ধনুর্চাপ সদৃশ হওয়াতে প্রবল ব্যক্তিত্বময়ী, অথচ অধরপল্লব আরক্তিম হওয়াতে কমনীয় ললিত। শিশির সূক্ষ্ম নাসা বেসরাভরণে অলঙ্কৃত, কটিতে নিবিবন্ধ, কণ্ঠে মালতী ফুলের মালা, অলক্ত রাগরঞ্জিত চরণপল্লবে বস্করাজ নূপুর। স্বয়ংবিদা প্রশ্ন করলেন, কি দেখছো লামা? একে রূপ কহে। এই রূপ সমুদ্র অতিক্রম করতে পারলে সন্ন্যাসী হবে, আর যদি অতিক্রম করতে অসমর্থ হও, যদি এতে নিমজ্জিত হও, তবে কবি হবে। কম্পিত কণ্ঠে চাকলোচাবা বললেন, অতিক্রমের মধ্যে কি কোনো কবিত্ব নাই? স্বয়ংবিদা উত্তরে বললেন, আছে। সর্বোত্তম কবিত্ব অতিক্রমে নিহিত আছে। সে ইতি ইতি রূপে বর্ণনার কবিত্ব নয়, সে নেতি নেতি রূপে প্রত্যাখ্যানের কবিত্ব। সেই কবিত্ব আছে উপনিষদে। ন তত্র সূর্য ভাতি, ন চন্দ্র তারকম, নেমা বিদ্যুৎ ভান্তি, কুতূহয়মগ্নি। সেখানে সূর্য আভা দেয় না, চন্দ্র তারকা সেখানে দীপ্তি বর্ষণ করে না, সেখানে বিদ্যুৎ প্রকাশ করতে অপারগ। এই আগুনের আর কথা কি? যা তুমি দেখেছ, যা তুমি জেনেছ, যা তুমি অনুভব করেছ, সে এসব নয়, সে সকল বর্ণনার অতীত। এই সেই প্রত্যাখ্যানের কবিত্ব। আর আছে নাগার্জুনের মূল মাধ্যমক কারিকায় অনিরোধম অনুৎপাদম অনুচ্ছেদম অশস্যাতম, অনেকার্থম অনানার্থম অনগামম অনির্গমম। তার নিরোধ নাই, সৃজন নাই, উচ্ছেদ নাই, চিরত্ব নাই। তাতে একত্ব নাই, বস্তুত্ব নাই, আগম নাই, নির্গমও নাই। বিমুগ্ধ চাকলোচাবা সবিস্ময়ে চিন্তা করছিলেন, এই অসামান্যা স্বরূপত কে? এই অন্তহীন রূপবারিধি, এই অপরিসীম জ্ঞানের অধিকারিণী, ইনি তো কোনো সাধারণই নন। ইনি কি অপ্রতিম সংবিদ ও অপার্থিব করুণার মূর্তিমতী দেবী প্রজ্ঞাপারমিতা? বিমূঢ় কণ্ঠে চাকলোচাবা বললেন, আমি এই অতিক্রমের কাব্য বুঝি না, এ আমার অগম্য। স্মিত সুন্দর হাস্যে স্বয়ংবিদা বললেন, কিন্তু এ কাব্য তো তুমি দর্শন করেছ, শুধু অনুধাবন করতে পারোনি। অসহায় লোচাবা বললেন, কোথায়? সেই বিল্ল বৃক্ষ মূলে মধ্য রজনীতে অগ্নিশিখায় কম্পিত দৃশ্যায়বয়ব, সেই নগ্ন সন্ন্যাসী ও তাঁর সাধন সঙ্গিনী, সেই সাধন মিলনের ভিতরেই তো সর্বপ্রত্যাখ্যান। স্বয়ংবিদার কথা চাকলোচাবার নিকট যেন আরও দুরূহ মনে হলো। সহসা স্বয়ংবিদা সকল গাম্ভীর্যের আবরণ সরিয়ে সহজ ভঙ্গিমায় চাগের পার্শ্বে এসে বসলেন। অতি আন্তরিক স্বরে বললেন, ওসব গুরুভার কথা বারান্তরে হবে, তোমার কথা বলো। তোমার কথাই তো আমার সম্যক রূপে জানা হলো না। আচ্ছা, এই যে তোমার নাম চাকলোচাবা, এ নামের অর্থ কি? চাক আমার পিতৃদত্ত নাম, লোচাবা উপাধি। লোচাবা শব্দের অর্থ অনুবাদক। আমি বহু শাস্ত্রগ্রন্থ সংস্কৃত হতে তিব্বতী ভাষায় অনুবাদ করেছি, তাই এই উপাধি দেওয়া হয়েছে। বাহ, তবে তুমি তো পণ্ডিত। না না, লজ্জিত হইও না, সত্যিই তো পণ্ডিত। আচ্ছা, এই যে তিব্বত তোমার দেশ, একে তো আমরা উত্তর কুরুবর্ষ বলি। আচ্ছা, তোমার স্বদেশ সে কি রূপ?
আমার স্বদেশ ভূমণ্ডলে সর্বাধিক উচ্চতায় অবস্থিত। সেখানে দিবাভাগে সূর্যের অগ্নিকটাহ আমাদের দেহকে দগ্ধ করে, আবার রজনীতে প্রবল শীতবাত্তায় আমরা বিকম্পিত হই। চির হিমানিময় পর্বতশৃঙ্গ সমূহ আমাদের বেষ্টন করে রাখে। পশুরোমে নির্মিত আবরণ আমাদিগের সর্বসময়ের আচ্ছাদন। পশুপালন আমাদের প্রধান জীবিকা। শিরোপরি মরকত নীল আকাশ ঊর্ধ্বচারী কোনো শিকারী পক্ষীর উদ্যত উড্ডীন নিষ্ঠুর চক্ষুর ন্যায় আমাদের নির্মমভাবে শাসন করে। আমাদের জীবন কঠিন, ভয়াবহ। জীবনের অনিত্যতা, দুঃখময়তা, অসারতার সঙ্গে আমরা জন্মাবধি পরিচিত। এত সংকটময়, নির্মম, নিষ্ঠুর জীবন তোমাদের, অথচ তুমি বৌদ্ধ শ্রমণ, মহাকারণিক তথাগতর উপাসক। হ্যাঁ, শুধু আমি নয়, আমার স্বদেশে বৌদ্ধ ধর্মই প্রধান ধর্ম। আদিতে তিব্বতে ছিল পৌন ধর্ম। সে ধর্মে ভয়াবহতা ছিল, বীভৎসতা ছিল, কিন্তু এই ভারতভূমি থেকে শান্তরক্ষিত কমলশীল গুরু রিনপোচে, পদ্মসম্ভব এবং অন্যান্য মহাপুরুষবৃন্দ তিব্বত গমন করে আমার স্বদেশে প্রথম মহাকারণিকের ধর্মের বিস্তার করেন। তারপর আবার এক অন্ধকার যুগ নেমে আসে। প্রথম এই প্রচারক দিগের দ্বারা আমরা বৌদ্ধতন্ত্রে দীক্ষিত হই ঠিকই, কিন্তু শীল অর্থাৎ চরিত্র বল, সমাধি অর্থাৎ ধ্যান বল এবং প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান বল আমাদের ছিল না। অন্ধকার যুগের অন্তে চরিত্রে, ধ্যানে, জ্ঞানে, দার্শনিক চিন্তায় আমাদের প্রথম দীক্ষিত করেন অতীশ যোবজে, দীপঙ্কর শ্রীজ্ঞান। তার বোধিপথ প্রদীপের শিখায় আমরা যথার্থই পথ খুঁজে পাই। আহা, এই ভারতবর্ষই তো ছিল বৌদ্ধ সাধনা ও প্রজ্ঞার কেন্দ্র। কিন্তু হিন্দু উত্থানের সাথে সাথে বিগত দ্বিশতবর্ষ সৌগত ধর্ম অবলুপ্ত প্রায় হয়েছে। ইদানিং সেন সম্রাটদিগের পৃষ্ঠপোষকতায় বৈদিক ধর্ম নববলে বলিয়ান। ইতোমধ্যে হিন্দু তন্ত্রশাস্ত্র বৌদ্ধ তন্ত্র হতে সারাৎসার আত্মীকৃত করেছে। কি জানো লোচাবা, এরূপ হতে রূপান্তরই সত্য নাকি বলো? সেই ধর্মসাধনা এই ধর্মসাধনার রূপ ধরেছে। সেই চন্দ্রগর্ভ হয়েছে তোমাদের দীপঙ্কর, তাই না? আপনি কে? আমি আবার কে? আমি এক সামান্যা গৃহবধূ। তাতে কি সন্দেহ আছে? তাহলে আপনাকে আমার ভয় করে কেন? ভয়? এই কথা বলে উচ্চ হাস্যরোলে স্বয়ংবিদা প্রমত্তা হয়ে উঠলেন। হাস্যবেগ সংবরণ করে অবশেষে তিনি বললেন, তুমি চাকলোচাবা, তিব্বতীয় শ্রমণ, আজন্ম অভিযাত্রী। কত দুর্লঙ্ঘ পর্বতশৃঙ্গ অতিক্রম করে এ বঙ্গদেশে এসে সামান্যা কোমলা এক নারীকে ভয় করছ? এই পর্যন্ত বলেই স্বয়ংবিদা আচম্বিতে কঠোর স্বরে বলতে লাগলেন, কিন্তু কেন লোচাবা, কেন? আমি সামান্যা নারী, এক গৃহবধূ, জন্ম হতে এই প্রাসাদে ক্ষমতা ও স্বেচ্ছাচারের শৃঙ্খলে বন্দিনী। হ্যাঁ, আমার জাতনাম কুন্তলা, কিন্তু তাতে কি ইষ্টাপত্তি হলো? চন্দ্রগর্ভের বাল্যসঙ্গিনীর নাম কুন্তলা ছিল। কি বিচিত্র কারণে তার প্রতি চন্দ্রগর্ভের অপতা স্নেহ ছিল। অথচ কুন্তলা চন্দ্রগর্ভকে ভালোবেসেছিল। নারী যেমন পুরুষকে ভালোবাসে তদ্রূপ। দুইজনের ভাব মিলল না, তাই কুন্তলা গিরিখাতে জীবন বিসর্জন দেয়। মৃত্যুর পূর্বে সে বলে গেছিল সে চন্দ্রগর্ভকে অন্যত্র দর্শন দেবে, তদুপরি জন্মে জন্মে সে আসবে। নারী জীবনের সমস্ত ভাব, কন্যা, জায়া, স্ত্রী, জননী, সব ভাবে সে জীবনকে আস্বাদন করবে। তার নাম কুন্তলা ছিল। এ গৌরবঙ্গে কত নারী আছে যাদের নাম কুন্তলা। আমারও যে জাত নাম কুন্তলা, সে তো সমাপতনিক হতে পারে। এতে এত রহস্যের কি হলো লামা? এতে এত রহস্যের কি হলো? উত্তেজনায় স্বয়ংবিদার মুখমণ্ডল আরক্তিম, নাসা স্ফীত ও ঘন ঘন শ্বাস নিষ্পত্তি হচ্ছিল। স্বয়ংবিদার আবেগ কথঞ্চিত
প্রশমিত হলে চাকলোচাবা শান্ত কণ্ঠে বললেন, তাহলে আপনি দীপঙ্করশ্রীর পূর্বজীবনের এত কথা জানেন কী রূপে? আর আপনার এ সকল কথার সঙ্গে আমার পূর্বরাত্রে দৃষ্ট ঘটনার এমন সর্বাঙ্গীন সাযুজ্য হয় বা কী রূপে? ও তোমার স্বপ্ন লামা। রজনীতে তুমি আবার কোথায় যাবে? অতিথিশালাতেই ছিলে। কেন? দ্বারে তোমার প্রবল প্রতাপান্বিত কিঙ্কর শ্রীমান উপেন্দ্র প্রহরায় নিযুক্ত ছিল না? সে শব্দগুলি উচ্চারণ করার সময় স্বয়ংবিদা অধর দংশন করে পূর্বকৃত অভিমান বিস্মৃত হয়ে পুনরায় কৌতুকে ফেটে পড়লেন। চাকলোচাবা কিন্তু হাসলেন না। তিনি সন্দিহান স্বরে অত্যরিত কণ্ঠে বললেন, আমি তো আপনাকে এতাবৎকাল পর্যন্ত বলিনি যে কাল রজনীতে আমি কোথাও গমন করেছি কিংবা কোনো স্বপ্ন দর্শন করেছি, অথচ আজ প্রথম সাক্ষাতেই বললেন অশ্বপৃষ্ঠ হতে কি লামা অবতরণ জানে না? তবে ঈগল যেমন পাখার ঝাপটে শিকার তুলে নিয়ে যায়, স্বয়ংবিদাও সেইরূপ এ প্রসঙ্গকে যেন তাঁর নখাগ্রে তুলে সরিয়ে দিয়ে বললেন, তবে আর কিছু নয়, ও অবান্তর কথা পরিত্যাগ করো, আসল কথা বলো। তুমি প্রত্যাখ্যানের কবিত্ব শিক্ষা করবে? আহত স্বরে লোচাপা বললেন, আমাকে কে শিক্ষা দেবে? স্বয়ংবিদা নিতান্ত সরলভাবে বললেন, কেন আমি? চাকলোচাবা বক্রোক্তি করলেন, আপনি? আপনি তো স্বয়ং বললেন যে আপনি সামান্যা কুলরমণী। আবার সেই আকুল হাস্যবেগ। বাহ, লামা দেখি যুক্তিবিদ্যা সম্যক পাঠ করেছে। তারপর হঠাৎ গম্ভীর ভাব ধারণ করে স্বয়ংবিদা বললেন, তা ভালো। এখন বলো, তন্ত্রশাস্ত্র শিক্ষা করতে তুমি ইচ্ছুক কিনা? চাকলোচাবা কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে নিবেদন করলেন, ইচ্ছুক বললে কম বলা হয়। আমি তন্ত্রসাধনায় গভীরভাবে আগ্রহী। অশ্বদেশে যে প্রকার তন্ত্রসাধনা প্রচলিত, তার সঙ্গে বঙ্গদেশীয় তন্ত্রসাধনার সাদৃশ্য কোথায়, তা আমি আবিষ্কার করতে চাই। আপনি কি দয়াপূর্বক আমাকে তন্ত্রশিক্ষা প্রদান করবেন? স্বয়ংবিদা গম্ভীর স্বরে বললেন, বেশ, কিন্তু গুরুদক্ষিণা কি দেবে? প্রশ্ন উচ্চারিত হওয়া মাত্রই সহসা প্রবল বজ্রনিনাদে ধরিত্রী কম্পিত হল। চাক দেখলেন এক মহাসর্পিণীর জিহবার ন্যায় সুদীর্ঘ বিদ্যুল্লেখা আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিদারিত করে দিয়ে গেল। কথালাপে তিনি লক্ষ্য করেননি কখন ঈশান কোণে মেঘ পুঞ্জীভূত হয়ে সমস্ত গগনপটকে নিকষ কৃষ্ণ নিরদমালায় আচ্ছাদিত করে দিয়েছে। সান্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে, যে কোনো মুহূর্তে ঝটিকা বা বর্ষণ প্রবল সম্ভাবী। সেই অন্ধকার আকাশের দিকে হরিণীর ন্যায় দুটি ভ্রমরকৃষ্ণ নেত্র উন্নত করে স্বয়ংবিদা মেঘমালার শোভা নিরীক্ষণ করছিলেন। কোথা হতে এক বিন্দু বৃষ্টি তার অক্ষিপল্লবের উপর অভ্রের কুচির ন্যায় ঝরে পড়ল। চমকিত হয়ে স্বয়ংবিদা আসন্ন ঝটিকার আচ্ছন্ন আধারের ভিতর উঠে দাঁড়ালেন। খলখল করে হেসে মহা আনন্দে বিভোর হয়ে তিনি চাকলোচাবাকে বললেন, দেখেছ লামা, কেমন মেঘ করেছে? তোমার স্বদেশে এমন মেঘ হয়? এখনই কালবৈশাখীর ঝড় আসবে, তারপর প্রবল বর্ষণ। এমন ঝটিকাপূর্ণ বর্ষণের সন্ধ্যায় শৈশবে ওই রসালো বৃক্ষের নিম্নে আমি চন্দ্রগর্ভের সঙ্গে আম্র সংগ্রহের নিমিত্ত কত ক্রীড়া করেছি। তারপর অন্ধকারের ভিতর গৃহে প্রত্যাবর্তন। কিন্তু তুমি কিভাবে ফিরবে লামা? তোমার যে অনেক দূরের পথ, সে যে সেই তিব্বত, উত্তর কুরুবর্ষ। এই পর্যন্ত বলে সহসা চাকলোচাবার দুটি হস্ত ধারণ করে স্বয়ংবিদা অতি সুস্বরে গেয়ে উঠলেন, মেঘৈর মেদুরম্বরম বনভূবা শ্যামস্তমালদ্রুময়ী নক্তং ভীরুরায়ং তমবে তদিমং রাধে গৃহং প্রাপায়। আকাশ মেদুর হয়ে আছে মেঘে, তমালে শ্যাম হয়েছে আজ বন। তোমার এ প্রেমিক বড় ভীরু, এদিকে রাত্রি ওই
ঘনায়মান। অতএব হে রাধা, তুমি একে পৌঁছে দিও ঘরে। এতক্ষণ শুনলেন নাস্তিক পণ্ডিতের ভিটার পর্ব 15। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি সহজ পাঠে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।